আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইফাত আছি আপনাদের সাথে। আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব সাউথ কোরিয়ান একটি ইমোশনাল ড্রামা মুভি যেটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। আর এই মুভিটার কাহিনী 10 এ 10 ডিজার্ভ করে এবং আপনারা পুরোটা দেখলে নিজেরাও এটাই বলবেন। তো আর বেশি দেরি না করে 2010-এ রিলিজ হওয়া এই মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক, যেটার নাম ওয়েডিং ড্রেস। মুভির শুরুতে আমরা একজন ওয়েডিং ড্রেস ডিজাইনারকে দেখতে পাই যার নাম জিউ। জিউ তার জীবনে অনেকগুলোই ওয়েডিং গাউনের ডিজাইন করেছে, কিন্তু এই ড্রেসটি সে খুবই ভালোবাসা এবং মনোযোগ দিয়ে তৈরি করছিল। আর এ হচ্ছে জিউর মেয়ে সোরা, যে স্কুলে পড়ে, কিন্তু সে আজকে স্কুলে ছাতা নিয়ে আসেনি। এজন্য তার বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা তার মায়ের এসে তাকে পিক আপ করতে হবে। এদিকে জিউর কাছে ওয়েডিং ড্রেস বুটিকের ওনার দৌড়ে আসে এবং বলে, আজকে যে বিয়েটা রয়েছে সেখানে আমরা ভুলে পাত্রীর ড্রেসের বদলে অন্য একটি ড্রেস পাঠিয়ে দিয়েছি, এজন্য আমাদেরকে দ্রুত সেখানে গিয়ে তার ড্রেসটি দিয়ে আসতে হবে। তো মালিক এবং জিউ দ্রুত ড্রেস নিয়ে সেখানের উদ্দেশ্যে বের হয়ে যায়, কিন্তু তখনই জিউর ফোনে সোরার স্কুল থেকে ফোন আসে যে সোরা এখনো স্কুলে রয়েছে, কেননা বৃষ্টি থামছে না আর সে ছাতাও নিয়ে আসেনি। এজন্য জিউ দ্রুত স্কুলে যায় এবং সোরাকে সেখান থেকে নিয়ে আসে। জিউ তার মেয়েকে বকতে থাকে এই বলে যে সে তাকে কতবার বলেছে স্কুলে ছাতা নিয়ে যেতে। সোরা বলে, কিন্তু মা আজকে সকালে তো কোনো বৃষ্টি ছিল না। জিউ বলে, বৃষ্টি থাক বা না থাক তারপর তুমি ছাতা নিয়ে যাবে। এরপর তারা দ্রুত সেই বিয়ের স্থানে পৌঁছায় এবং পাত্রীকে তার ড্রেসটি দেয়। বিয়ের ফুলের তোড়াও সেই বুটিকের ওনারের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল, আর তখনই সেখানে বুটিকের ওনার ফুলের তোড়া নিয়ে চলে আসে এবং সেটা জিউর দিকে ছুঁড়ে মারে, কিন্তু জিউ ফুলের তোড়াটি ধরতে পারে না। আর এই বিয়েতে ফুলের তোড়া নিচে পড়াকে অমঙ্গল হিসেবে ধরা হয়, কিন্তু আমরা দেখতে পাই তখনই সোরা সেই ফুলের তোড়াটি ধরে ফেলে। আর যাই হোক, এভাবে খুব সুন্দরভাবে বিয়েটি হয়ে যায়। এরপর জিউ সোরাকে নিয়ে ব্যালে ক্লাসে যায়। জিউর স্বপ্ন ছিল তার মেয়ে ব্যালে শিখবে এবং স্টেজে পারফর্ম করবে, কিন্তু কোনো কারণে সোরা তো ব্যালে ক্লাস করতেই চাইতো না। তার বন্ধুরা ব্যালে ক্লাস করতো, কিন্তু সোরা তাদের থেকে লুকিয়ে থাকতো। আর সে ওই ক্লাসের সামনে চলে যায় যেখানে ক্যারাতে শেখানো হয়। আমরা দেখতে পাই ক্যারাটে মাস্টার তো তার গার্লফ্রেন্ডের কাছে রীতিমতো ভিক্ষা চাইছিল যে, ডার্লিং প্লিজ ব্রেকআপ করো না, তুমি তো লম্বা ছেলে পছন্দ করো আর আমি তো অনেক বেশি লম্বা, তাছাড়া আমি ক্যারাটে একাডেমিও শুরু করেছি আর আমার অনেক স্টুডেন্ট, খুব জলদি আমি বড়লোক হয়ে যাব, এরপর আমরা বিয়ে করে একসাথে থাকবো। কিন্তু আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড তার কোনো কথাই শোনে না আর 3 বার ব্রেকআপের কথা বলে তার কলটি কেটে দেয়। ক্যারাটে মাস্টার কান্না করতে শুরু করে আর সে যখন পিছনে ঘুরে তখনই সে সোরাকে দেখতে পায়। তাকে দেখে সে তার কান্না আটকিয়ে ফেলে। সোরা ক্যারাটে মাস্টারকে বলে, আপনি এত বড় হয়েছেন তারপরও কান্না করছেন? ক্যারাটে মাস্টার বলে, আরে কোথায় কান্না করছি, আমার চোখে তো ঘাম চলে এসেছিল। তো তুমি এখানে কি করছো, তুমি কি ক্যারাটে শিখতে চাও? সোরা বলে, আরে না, আমার তো ক্যারাটে পছন্দই না, আর আমি কি শিখবো? আর আপনি ফোনে মিথ্যা কেন বলছিলেন যে আপনার অনেক স্টুডেন্ট? এখানে তো কোনো স্টুডেন্টই নেই। ক্যারাটে মাস্টার বলে, আরে আমি কি বা করবো, আমার তো একটি স্টুডেন্ট নেই, আমি প্রতিদিন এখানে এসে শুধুমাত্র মুছেই যাই। এদিকে জিউ তার ফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্টে ছিল, আর তখন জিউ ডগ মিট অর্ডার করে। তখন তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞাসা করে, তুমি তো ডগ মিট খাও না? জিউ তখন বলে, হ্যাঁ খাই না, কিন্তু আমি আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটা ট্রাই করছি। এরপর তারা 3 জন বাইরে আসে। তখন এই জিউর কাছে একটি কল আসে আর সে বলতে থাকে যে তার অ্যাড্রেস জেনে গিয়েছো, ভেরি গুড, তাড়াতাড়ি তার অ্যাড্রেসটি আমাকে সেন্ড করো, আজকে তো তার খবর নিয়ে ছাড়বো। এটা বলেই সে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে সোরা ক্যারাটে মাস্টারকে বলে, আমার মা ব্যালে শেখার জন্য আমাকে এখানে নিয়ে আসে, কিন্তু আমি ব্যালে শিখতে চাই না, এজন্য আমি প্রতিদিন আপনার এখানে আসবো এবং চুপচাপ বসে থেকে চলে যাব। মাস্টার বিষয়টা একদমই অ্যালাউ করে না এবং তাকে তার কাছ থেকে ক্যারাটে শিখতে বলে। সোরা বলে, আপনি নিজেকে ক্যারাটে মাস্টার বলেন অথচ আপনি নিজেই কান্না করেন, এমন ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে? তখনই সোরার কাছে জিউর কল আসে আর জিউ তাকে বাইরে যেতে বলে, কেননা সে তাকে পিক আপ করতে এসেছে। তো যাওয়ার আগে সোরা মাস্টারকে বলে যে, শোনো, কালকে থেকেও আমি এখানেই আসবো আর আমার কাছে অনেকগুলো প্ল্যান আছে যার মাধ্যমে তোমার অনেকগুলো স্টুডেন্ট হতে পারে। এটা বলে সোরা সেখান থেকে চলে যায়। এরপর জিউ সোরাকে নিয়ে একটি মহিলার বাড়িতে যায় আর এই মহিলার কাছ থেকে সে টাকা পেত আর এর অ্যাড্রেসই সে ফোনে পেয়েছিল। সে মহিলাটিকে বলে, তুমি বিয়ে করেছো আর এত সুন্দর একটি বাড়িতে থাকো, অথচ আমার পাওনা টাকাগুলো দিতে পারছো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার পাওনা টাকাগুলো না দিচ্ছ আমি এখানেই থাকবো। আর এটা বলে সে বিছানায় শুয়ে পড়ে আর মহিলাটি ভয় পেয়ে শেষমেশ তার টাকাগুলো ফেরত দিয়ে দেয়। আর টাকা পেয়ে সোরাকে নিয়ে জিউ অনেক বড় একটি রেস্টুরেন্টে খেতে যায়। মায়ের কাছে এতগুলো টাকা দেখে সোরা তাকে জিজ্ঞাসা করে, মা আমরা কি বড়লোক হয়ে গিয়েছি? তখন জিউ বলে, হ্যাঁ আমরা বড়লোক হয়ে গিয়েছি, তোমার যা ইচ্ছা আমার কাছে চাইতে পারো। তো তখন সোরা জিউর কাছ থেকে একটি ভিডিও গেম চায় আর আমরা দেখতে পাই জিউ তাকে নগদে সেই ভিডিও গেমটি কিনে দেয়। আর এটা দেখে তো সোরা অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে, আমরা কি আসলেই বড়লোক হয়ে গেলাম? কেননা
কেননা সে যখনই জিউর কাছে কিছু চেয়েছিল জিউ তাকে মানা করে দিয়েছিল। এরপর সোরা জিউকে বলে মা টিভিটিও পুরানো হয়ে গিয়েছে। তার বলতে দেরি আমরা দেখতে পাই জিউ তখনই একটি টিভি অর্ডার করে দেয়। সোরা তো পুরোপুরি কনফিউজড হয়ে যায় যে এটা কি তার স্বপ্ন নাকি বাস্তব। এরপর তারা অনেক মজা করে। সোরা নর্মালি তার রুমে একাই ঘুমায় আর জিউ অন্য রুমে, কিন্তু আজকে জিউ সোরার কাছে এসে ঘুমায় এবং বলে তুমি আমার দিকে ঘুরে ঘুমাও, কেননা আজকে আমি তোমাকে দেখতে দেখতে ঘুমাবো। পরের দিন সকালে জিউ সোরার চুল বেঁধে দিচ্ছিল। সোরা বলে প্রতিদিন তো আপনি আমার নিজেকেই চুল বাঁধতে বলেন, আজকে আপনার কি হলো যে আপনি নিজেই চুল বেঁধে দিচ্ছেন। তখন জিউ বলে তুমি নিজের চুল বেঁধে বেঁধে নিজের চুলের অবস্থা কি করেছো সেটা কি দেখেছো? জিউর একটি ভাই আছে যার নাম লি, তার বউ এবং বাচ্চা আছে। জিউ প্রতি সপ্তাহে একবার তার ভাইয়ের বাসা যায় এবং তারা একসাথে ডিনার করে। এর পরের দিন জিউ লিকে নিয়ে একটি গাড়ির শোরুমে যায় এবং তাকে একটি সুন্দর গাড়ি দেখিয়ে বলে ভাইয়া আপনার গাড়িটি অনেক পুরনো হয়ে গিয়েছে আর এই গাড়িটি আমি আপনাকে গিফট করতে চাই। এটা শুনে তো লি অবাক হয়ে যায় এবং বলে তুমি এত টাকা কোথায় পেলে? তুমি তো নিজের খরচই বহন করতে পারো না, যদি তোমার টাকা বেশি হয়ে যায় তাহলে তুমি তোমার মেয়ের জন্য কিছু করো। এটা বলে লি চলে যায়। এদিকে বুটিক ওনার একটি কাস্টমারকে অনেকগুলো ড্রেস দেখাচ্ছিল। কাস্টমারটির জিউর তৈরি করা একটি ডিজাইন পছন্দ হয় এবং বলে বিয়েতে আমি এই ড্রেসটি চাই। বুটিক ওনার বলে কোনো সমস্যা নেই, কিন্তু তখনই জিউ চলে আসে এবং বলে যে না আপনি এই ড্রেসটি পাবেন না, কেননা অলরেডি একজন এই ড্রেসটি সিলেক্ট করে ফেলেছে, আপনার জন্য আমি অন্য একটি ডিজাইন তৈরি করে দেবো। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। বুটিক ওনার সেই কাস্টমারকে বলে আপনি 1 মিনিট দাঁড়ান। আর এটা বলে সে দ্রুত জিউর কাছে যায় এবং তাকে বলে এটা তুমি কি করছো? আমি জানি যে এই ডিজাইনটি অন্য কোনো কাস্টমার অর্ডার করেনি, তুমি তাকে মিথ্যা কেন বলেছো? জিউ বলে এই ডিজাইনটি আমি অনেক মনোযোগ দিয়ে এবং ভালোবাসা দিয়ে তৈরি করেছি আমার মেয়ে সোরার জন্য, সে যখন বড় হয়ে যাবে তখন তার বিয়েতে আমি এটা ডিজাইন করব, সো এই ডিজাইনটা আমি অন্য কাউকে দিতে পারবো না। এটা বলে সে ডিজাইনটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জিউ সোরাকে সবজি কেটে দিচ্ছিল এবং বলছিল সবজি খেলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। তো সোরা মন খারাপ করে সবজি খাচ্ছিল এবং তার মাকে জিজ্ঞাসা করছিল আমি বুঝলাম না আপনি ইদানিং এত জলদি ঘরে কেন চলে আসছে। জিউ বলে আমার সোনা আমি তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চাই আর কালকে আমরা মুভি দেখতে যাব। সোরা তখন বলে কালকে তো আমার স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে, তো আমি মুভি দেখতে যেতে পারবো না। জিউ বলে পিকনিক? তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে তো আমি তোমার জন্য ভালো কোনো স্ন্যাক বানিয়ে দিতে পারতাম। সোরা বলে কই, আমি তো আরো আগে অনেকবার পিকনিকে গিয়েছি, কিন্তু তখন তো আপনি আমাকে কোনো স্ন্যাক বানিয়ে দেননি, আর এর জন্য এবার আমি আপনাকে বলিনি। এরপর আমরা দেখতে পাই রাত্রে জিউ সোরার জন্য ডিশ বানাচ্ছিল, কিন্তু সে জীবনেও রান্না করেনি আর সে রান্না করতে পারেও না। সে সোরাকে নিয়ে রেস্টুরেন্টে খেত আর মাঝে মধ্যে তার ভাই লিয়ের বাসায় খেত। তো তারপরও সে অনেক কষ্ট করে সোরার জন্য একটি ডিশ বানিয়ে ফেলে, কিন্তু দুঃখের বিষয় পরের দিন বৃষ্টি শুরু হয়ে যায় আর পিকনিক ক্যান্সেল করে দেওয়া হয় আর বাচ্চাদেরকে স্কুলে অ্যাটেন্ড করতে বলা হয়। সোরার তো মন খারাপ হয়ে যায়। তখন জিউ বলে আর স্কুল পিকনিক ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে, পাশের টাউনে একটি বিচ আছে আর সেখানে বৃষ্টি হচ্ছে না, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এরপর তারা দুজন পিকনিকের উদ্দেশ্যে বের হয়ে যায়। সোরা জিউকে জিজ্ঞাসা করে আচ্ছা মা আপনি আমার স্কুলে কি বলে ছুটি নেবেন? জিউ বলে আমি বলবো যে তোমার নানি মারা গিয়েছে। সোরা তখন বলে এটা বলে তো আমি গত সপ্তাহে ছুটি নিয়েছি। জিউ বলে তাহলে তোমার দাদি মারা গিয়েছে। সোরা বলে এটা তো আমি অনেক আগেই বলে ফেলেছি। জিউ তখন বলে তুমি চিন্তা করো না, আমি কোনো একটা রিজন বলে তোমার ছুটি ম্যানেজ করে নিব। তখনই এফএম এ একটি গান বেজে ওঠে। জিউ তখন বলে তুমি এখন চুপ করো, এই গানটি আমাকে শুনতে দাও, কেননা এই গানটি আমার জন্য খুবই স্পেশাল আর এই গানটি বলে তোমার বাবা আমাকে প্রপোজ করেছিল। সোরা তখন বলে আপনি আমাকে চুপ করতে বলছেন, কিন্তু আপনি নিজেই তো অনেক বেশি কথা বলছেন। তো যাই হোক, এরপর তারা সেই বিচে পৌঁছায় এবং তারা অনেক বেশি আনন্দ করে আর এরপর তারা জিউর বানানো খাবার খায়। সোরা তো পুরো অবাক হয়ে যায় যে এত মজার খাবার তার মা রান্না করেছে। পরের দিন জিউর মার বার্থডে ছিল আর এজন্য তারা সবাই লিয়ের বাড়িতে একত্র হয়। জিউর একটি ছোট বোনও ছিল যার নাম ছিল কিম। কিমও সেখানে আসে এবং সে লিয়ের স্ত্রীর কাছে বলে আমাদের মা আরো বেশ কিছুদিন বেঁচে থাকতো, কিন্তু জিউ ভেগে বিয়ে করেছে যার কারণে এইসব বইতে না পেরে আমাদের মা মারা গিয়েছে। তখনই সেখানে জিউ এবং সোরা চলে আসে। সোরা ঘুমিয়ে গিয়েছিল আর এরপর তারা সবাই মিলে খেতে বসে, কিন্তু তখনই জিউ চোখে ঝাপসা দেখতে শুরু করে আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর বলে আমরা প্রথমেই বলেছিলাম তার ক্যান্সার ধরা খেয়েছে আর সে বেশি দিন বাঁচবে না। এটা শুনে তো লি এবং তার ওয়াইফ চমকে যায় আর তারা ভাবে যে সে তো আমাদেরকে কিছুই জানায়নি। তখনই জিউ জেগে যায় এবং অনেক দুঃখ ভরা একটি মন নিয়ে লিয়ের দিকে তাকায়। এরপর তারা সবাই বাসায় যাচ্ছিল, তখন জিউ বলে তোমরা আমাকে মাফ করে দাও, তোমাদেরকে আমি অনেক দুঃখ দিয়েছি। সোরা আমার এই অবস্থা জানে না আর তাকে বলার আমার কোনো সাহসও নেই। আর এটা বলে সে কান্না করতে শুরু করে আর লিও এই দুঃখ সহ্য করতে পারে না। সে গাড়ি থামিয়ে বাইরে কান্না করতে শুরু করে। সে ভাবতে থাকে জিউ জেনে গিয়েছিল সে বেশি দিন বাঁচবে না আর এজন্য সে মৃত্যুর আগে তার পরিবারের সবাইকে খুশি করতে চেয়েছিল।
এজন্য সে লিকে নতুন গাড়ি দিতে চেয়েছিল। সে এতদিন তো তার কাজ নিয়ে বিজি ছিল, কিন্তু যখনই সে জানতে পেরেছে তার মৃত্যুর কথা, তখনই সে সোরাকে বেশি বেশি সময় দিতে শুরু করেছে। সে সোরার জন্য যা করার ছিল তা করার চেষ্টা করছে। পরের দিন সোরা স্কুলে যাচ্ছিল আর আমরা দেখতে পাই ক্যারাটে মাস্টার স্কুলের বাইরে সবার পা ধরছিল এবং বলছিল, প্লিজ সবাই আমার ক্যারাটে ক্লাসে জয়েন করো। সোরা বলে, স্কুল যাওয়ার সময় যে বাচ্চাগুলোকে তুমি তোমার নোটিশ গুলো দাও সেটা তারা স্কুলের ভেতরে গিয়ে ছিঁড়ে ফেলবে অথবা প্লেন বানিয়ে উড়িয়ে ফেলবে। এজন্য তারা যখন স্কুলের বাইরে বের হবে তখন তাদেরকে তোমার নোটিশ দিবে এবং একটি চকলেট দিবে, তাহলে তাদের ভর্তি হওয়ার চান্স বেড়ে যাবে। এটা শুনে ক্যারাটে মাস্টার খুশি হয় এবং বলে, আরে বাহ, কত সুন্দর একটি আইডিয়া। সে সোরাকে থ্যাঙ্কস বলে এবং সোরার আইডিয়াটি ফলো করে। এরপর স্কুলে লাঞ্চ টাইমে একটি মেয়ে এসে সোরার কাছ থেকে তার খাবার খায়। অর্ধেক খাবার খেয়ে তার খাবারটি সেই মেয়েটি ফেরত দিয়ে দেয়। আর সোরার এই জিনিসটা পছন্দ না, বা তার আরেকজনের পাতের খাবার খাওয়া একদমই ভালো লাগে না। এজন্য সোরা রাগ হয়ে সেই মেয়েটির খাবারের মধ্যে গিয়ে সোরার অর্ধেক খাবারগুলো ফেলে দেয় এবং তাকে পুরোটা খেতে বলে। বাট এই বিষয়টা খুবই সিরিয়াস হয়ে যায়। টিচার জিউকে কল করে। আসলে সোরার সঙ্গে যে মেয়েটির ঝগড়া হয়েছে সেই মেয়েটি তার খুবই ভালো একটি বন্ধু ছিল, তবে কিছুদিন আগে সেই মেয়েটি সোরার ব্যাগ থেকে পানি নিয়ে মুখ লাগিয়ে খেতে শুরু করে। আর এই বিষয়টা সোরার একদমই পছন্দ হয় না। সে রাগ হয়ে যায় এবং তার কাছ থেকে বোতলটি ছিনিয়ে নেয় আর বলে, তুমি কি ভিখারি যে তুমি অন্যের পানি খাও? তুমি কি নিজে পানি আনতে পারো না? আর এই বিষয়টা নিয়ে ওই দিন থেকে সোরা এবং মেয়েটির মধ্যে ঝগড়া লেগেছে। টিচার জিউকে বলে সোরা কারো সঙ্গে কথা বলে না। জিউ বলে, সোরা কি কোনো বান্ধবী নেই? টিচার বলে যে না, সে একদমই চুপচাপ থাকে। আর এই কথা শুনে জিউর মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা ক্যারাটে মাস্টারকে দেখতে পাই যে ব্যালেট টিচারকে দেখছিল, হয়তোবা তার ব্যালেট টিচারকে পছন্দ। এরপর সে তার ক্যারাটে ক্লাসে আসে। সোরার আইডিয়ায় তার ক্লাসে দুজন বাচ্চা জয়েন করে। মাস্টার সেখানে সোরাকে দেখতে পায়। সোরার মন খারাপ ছিল। সে মাস্টারকে জিজ্ঞাসা করে, যদি আপনার মায়ের কাছে আপনার টিচার আপনার নামে কমপ্লেন করে তাহলে আপনি কি করবেন? মাস্টার বলে, এরকমটা হলে তো আমার মা অনেক রাগ হয়ে যাবে এবং আমার ফেভারিট জিনিসগুলো ফেলে দিবে। জন্য প্রথমেই আমি আমার মায়ের কাছ থেকে আমার পছন্দের জিনিসগুলো লুকিয়ে ফেলবো। এটা শুনে সোরা বলে, ঠিক আছে, আমিও এমনটা করব। এরপর সোরা যখন ঘরে আসে তখন সে দেখতে পায় তার আগেই জিউ ঘরে চলে এসেছে এবং সে বাথরুমে বমি করছিল। জিউ বাইরে আসে এবং সোরাকে দেখে বলে, ওহ সোনা, আজকে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, এজন্য আমার বমি চলে এসেছে। তুমি এক কাজ করো, তুমি গিয়ে তোমার হোমওয়ার্ক করো। সোরা তো কিছুই বুঝতে পারছিল না যে তার মা তাকে এখনো কেন বকা দিচ্ছে না। এমনটা তো আগে কখনো হয়নি। তো সে আর না পেরে তার মাকে জিজ্ঞাসাই করে ফেলে যে, মা তুমি আমার উপরে রাগ কেন হচ্ছ না? জিউ বলে, সোনা, আমি তোমার উপরে রাগ কেন হব? এরপর সে তার মেয়েকে বলে, তুমি স্কুলে একা একা কেন থাকো? এটা খুবই খারাপ জিনিস। স্কুলে সবার সাথে মিশতে হবে, সবার সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধু থাকলে দেখবে জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে। সোরা বলে যে, মা আমি একাই থাকতে পারবো আর আমার কাউকেই লাগবে না। তখন তার মা বলে, সোরা তুমি এখনো অনেক ছোট, তুমি জানো না একাকিত্ব কি, এটা কতটা কঠিন। সোরা বলে, মা তুমি এটা কিভাবে বলতে পারো? আমি তো এতদিন যাবত একাই থেকে এসেছি। তুমি কত দেরি করে ঘরে আসতে। আমি একাই স্কুল থেকে ঘরে এসে আমার সকল কাজ করতাম, একাই খাবার খেতাম, একাই হোমওয়ার্ক করতাম। আপনি আমাকে জিজ্ঞাসাও করতেন না যে আমি কিভাবে এসব করছি। আপনার থেকে তো ভালো মামা মামি যারা আমার খেয়াল রাখতো। আর এটা শুনে জিউ চিৎকার করে ফেলে এবং বলে যে, তোমার মামা মামি যদি এতই ভালো হয় তাহলে তুমি তাদের কাছেই যাও। এটা বলে সে তার ঘরে চলে যায় এবং দরজা লাগিয়ে কান্না করতে শুরু করে। আর তখনই সে তার চোখ মুছে এবং ভাবতে থাকে যে, আমি তো এই পৃথিবীতে অল্প দিনই রয়েছি, তো সময় নষ্ট না করে আমি আমার সোরার সঙ্গে সময় কাটাই। এটা ভেবে সে সোরার কাছে এসে মাফ চাইতেই যাবে, আমরা দেখতে পাই সোরা উল্টো তার মায়ের কাছে মাফ চায়। সে তার মাকে বলে, আমার এমনটা করা উচিত হয়নি। আপনি আমাকে মামা মামি থেকে বেশি ভালোবাসেন। আমি সবসময় আপনার সাথে থাকবো। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। আমি সারা জীবন আপনার পাশে থাকবো। এটা শুনে জিউ কান্নায় ভেঙে পড়ে, কেননা সে তো বেশি দিন বাঁচবে না আর তার মেয়ে তার সঙ্গে সারা জীবন থাকতে চাইছে। পরের দিন সোরাকে মুভি দেখানোর জন্য জিউ বুটিক ওনারের কাছ থেকে ছুটি নিয়ে ব্যালে ক্লাসে যায়, কিন্তু সে জানতে পারে সোরা তো বেশ কয়েকদিন যাবত ব্যালে ক্লাসে অংশগ্রহণই করছে না। এটা শুনে জিউ ঘাবড়ে যায়। তখন সে সোরাকে কল করলে সোরা বলে, মা আমি ব্যালে ক্লাসে আছি। এটা বলেই সে যখন ক্যারাটে ক্লাস থেকে বের হয় আর পেছনে ঘুরে সে জিউকে দেখতে পায়। এদিকে মাস্টার ব্যালে টিচারকে ইমপ্রেস করার জন্য ব্যালে ডান্স করতে গিয়ে পড়ে যায়। আর যখন সে ওঠে তার সামনে জিউ এবং সোরাকে দেখতে পায়। জিউ মাস্টারের উপরে একদম রেগে যায় এবং বলে, তোমার শরম করে না? তুমি একটি বাচ্চা মেয়ের পা ধরে তাকে ক্যারাটে ক্লাসে জয়েন করিয়েছো। আমার বাচ্চার হৃদয় নরম আর সে তোমার উপরে দয়া দেখিয়ে তোমার ক্লাসে জয়েন করেছে। এটা শুনে তো মাস্টারের হাওয়া বের হয়ে যায় এবং সে জিউকে বলতে থাকে, শয়তান বাচ্চা আপনাকে এটা বলেছে। সে সোরাকে সত্যি কথাটা বলতে বলে। সোরা হেসে দেয় এবং বলে, মা তো ঠিক কথাই বলছে, আপনার মতো বড় মানুষের এমনটা করা উচিত না। এর পরের সিনে আমরা তাদের দুজনকে একসাথে ঘরে দেখতে পাই। সোরা তার মাকে সরি বলে
এবং বলে আমি এরপর থেকে ব্যালে ক্লাসেই যাব। তার মা বলে তোমার যদি ব্যালে ক্লাস পছন্দ না হয় তাহলে তোমার না করলেও সমস্যা নেই। সোরা বলে আরে না না, এমন কিছু না, আমার ফ্রেন্ড যার সঙ্গে আমার ঝগড়া সেও ব্যালে ক্লাস করে আর এজন্য সেখানে আমার ভালো লাগে না। জিউ তখন তার কাছে যায় এবং বলে যে আমাদের জীবনে এমন অনেক সমস্যা আসবে আর আমাদের সেগুলোকে ফেস করা উচিত, আমাদের সেগুলো থেকে ভেগে যাওয়া উচিত নয়। তুমি যদি এসব ছোট ছোট বিষয়ে ভয় পাও তাহলে তুমি সারা জীবন ভয়ই পেয়ে যাবে। তুমি যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে সেই সকল বাচ্চার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করে নাও যাদের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে। তুমি সবার কাছে মাফ চাইবে, তাহলে সবাই খুশি হয়ে যাবে। তোমার তো সামনে বার্থডে আসছে, তো তুমি সবাইকে ইনভিটেশন দাও আর এই উসিলে তাদের সঙ্গে তোমার ফ্রেন্ডশিপও হয়ে যাবে। সোরা ইনভিটেশন কার্ড নিয়ে স্কুলে যায় তো ঠিকই, কিন্তু সে কাউকে সেই কার্ডটা দেওয়ার সাহস পায় না এবং কাউকে দেয়ও না। তো এরপর বার্থডের দিন জিও পুরো ঘর গুছিয়ে বসে থাকে কিন্তু কোনো বাচ্চাই আসে না। জিও সোরার কাছে যায় এবং জিজ্ঞাসা করে কোনো বাচ্চা কেন আসছে না। তখন সোরা বলে আমি তো তাদেরকে ইনভাইট করতে চেয়েছিলাম কিন্তু আমি নার্ভাস ফিল করায় তাদেরকে ইনভিটেশন কার্ড দিতে পারিনি। এখানেও জিও রাগ করে না, সে তার মেয়েকে বলে শোনা কোনো ব্যাপারই না, শত হোক তুমি চেষ্টা তো করেছো, একদিন চেষ্টা করতে করতে তুমি সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবে। এরপর তারা দুজন মিলে বার্থডে সেলিব্রেট করে আর সোরাকে জিও একটি সাইকেল গিফট করে এবং তাকে সাইকেল চালানো শেখায়। কিন্তু জিওর অসুস্থতার কারণে সে অল্পতেই অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর সোরা এই বিষয়টা নোটিস করে আর সে দেখতে পায় তার মা অনেকগুলো ট্যাবলেট খাচ্ছে আর তার সন্দেহ হতে শুরু করে যে তার মার কোনো সিরিয়াস অসুখ রয়েছে। পরের দিন জিও যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার তাকে বলে আপনার ক্যান্সার লাস্ট স্টেজে চলে গিয়েছে, বেটার হবে আপনি যদি এখনই হসপিটালে অ্যাডমিট হয়ে যান যাতে করে কোনো সিরিয়াস ইস্যু হলে সাথে সাথে ট্রিটমেন্ট পেতে পারেন। জিও বলে আমি আমার শেষ সময় এই হসপিটালে না, আমি আমার মেয়ের সঙ্গে কাটাতে চাই। পরের দিন আমরা দেখতে পাই সোরা তার মামির কাছে যায় এবং তাকে বলে মা ইদানিং বেশ বমি করছে এবং অনেক ট্যাবলেটও খাচ্ছে, আমি তাকে ডাক্তারের কাছেও যেতে দেখছি, তার কি হয়েছে? মামি বলে তোমার মা একটু অসুস্থ কিন্তু জলদি ঠিক হয়ে যাবে। সোরা বলে না না, মায়ের নিশ্চয়ই কোনো সিরিয়াস অসুখ রয়েছে, সে কি জলদি মারা যাবে? এটা বলতে বলতে সে কান্না করে দেয়। তার মামি তাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু সোরা বলে প্লিজ আমাকে মিথ্যা বলো না মামি, পরবর্তীতে যদি আমি জানতে পারি তোমরা আমাকে মিথ্যা বলেছো তাহলে আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। তো মামি কোনো উপায় না পেয়ে সোরাকে শেষমেশ বলেই দেয় যে তোমার মায়ের ক্যান্সার হয়েছে। আর এটা শুনে তো সোরা একদম ভেঙে পড়ে এবং সে বলতে থাকে আমার মায়ের কত কষ্ট হয়। মামি বলে এটা যেন জিউ জানতে না পারে যে তুমি জেনে গিয়েছো, তাহলে তোমার মা একদম ভেঙে পড়বে। পরের দিন সোরা যখন স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার মা বমি করছে, এজন্য সে নিজেই নিজের মাথা আঁচড়ায় এবং ক্লিপ লাগিয়ে তার মাকে বলতে থাকে মা আমি স্কুলে যাচ্ছি। তখন জিউ বলে যে গতকালকেও আমি বেশি খেয়ে ফেলেছিলাম, এই জন্য অনেক বমি হচ্ছে, তুমি একটু অপেক্ষা করো আমি আসছি। তখন সোরা বলে মা আপনিও না এত বেশি খাবার কেন খান, আর আপনার তাড়াহুড়া করা লাগবে না, আমি স্কুল চলে যাব। এটা বলে সে বাইরে চলে যায় এবং নিজের কান্না আর আটকে রাখতে পারে না। আজকে আবার বৃষ্টি হয় আর সোরা আজকেও ছাতি নিয়ে যায়নি। সে চাইলে তার মাকে কল করতে পারতো কিন্তু সে তার মাকে হয়রানি করতে চাচ্ছিল না, এজন্য সে বৃষ্টির মধ্যেই বাসায় যেতে চাচ্ছিল। কিন্তু যখন সে পেছনে ঘুরে সে দেখতে পায় তার মাথার উপরে কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা কেউ নয় বরং তার মাই চলে এসেছে। এরপর সে সোরাকে নিয়ে তার বুটিক শপে যায় এবং সে কারোর জন্য একটি ওয়েডিং গাউন তৈরি করছিল। সোরা এখানে তার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে দেখছিল। তখন জিউ জিজ্ঞাসা করে কি ব্যাপার সোনা, আজকে আমার মেয়েটা আমাকে এভাবে কেন দেখছে? মনে হয় তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, তো তুমি ঘুমাও। তখন সোরা বলে যে মা ঘুমালেও আমি আপনাকেই দেখবো, আমার আপনাকে দেখার ইচ্ছে করছে, তো আমি আপনাকে দেখতে চাই। তখন জিউ বলে আরে বাপরে, আজকে মায়ের উপরে তুমি এত ভালোবাসা কেন দেখাচ্ছ? সোরা বলে আপনি অনেকের বিয়ের জন্য ওয়েডিং গাউন তৈরি করেছেন কিন্তু আপনি নিজের বিয়ের জন্য একটি সুন্দর ওয়েডিং ড্রেস তৈরি করেননি। তার মা বলে কারণ তখন আমাদের কাছে অত টাকা ছিল না, তাছাড়া আমরা তো ঘর থেকেও ভেগেই বিয়ে করেছিলাম, এটাও একটা কারণ। সোরা বলে কিন্তু মা আমার তো আপনাকে ওয়েডিং ড্রেসে দেখার খুব ইচ্ছে হচ্ছে, প্লিজ আপনি এখান থেকে একটি ড্রেস পরেন না। তখন আমরা দেখতে পাই জিও একটি ওয়েডিং ড্রেস পরে আর সোরা পাত্রের একটি ড্রেস পরে আর তারা সেখানে বিয়েতে যেমনটা হয় তেমনটা করতে থাকে এবং অনেক মজা করতে থাকে। আর তখনই বাইরে থেকে লি তাদেরকে দেখতে পায়, তাদেরকে এভাবে খুশি দেখে লিও অনেক খুশি হয়ে যায় এবং ইমোশনাল হয়ে যায়। পরের দিন স্কুল থেকে ফেরার সময় সোরা ক্যারাটে মাস্টারের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আপনি কি কখনো রেডিও স্টেশনে গিয়েছেন স্যার? মাস্টার বলে হ্যাঁ। তখন সোরা তার কাছে একটি সাহায্য চায় কিন্তু সে কি সাহায্য চায় সেটা এখন আমাদেরকে দেখানো হয় না। পরের দিন স্কুলে যাওয়ার সময় সোরা তার মাকে বলে আমি স্কুলে যেতে চাই না, আমি আজকে আপনার সঙ্গে সময় কাটাতে চাই। আর জিও রাজি হয়ে যায় কেননা সেও তার মেয়ের সঙ্গে সময় কাটাতে চায়। আর এরপর তারা বাসায় এসে ঘুমিয়ে যায়। সোরা তখন একটি স্বপ্ন দেখে যে সে বিচে একা রয়েছে, কোথাও তার মা নেই। তখনই তার ঘুম ভেঙে যায় আর সে তার পাশে তার মাকে শুয়ে থাকতে দেখে কিন্তু তার মা একদমই লড়ছিল না আর এই জন্য সে ভয় পেয়ে যায়। সে তখনই তার মায়ের
মায়ের নিঃশ্বাস চেক করে। সে দেখতে পায় তার মা নিঃশ্বাস নিচ্ছে আর এজন্য তার একটু শান্তি হয়। পরের দিন জিউ বুটিক শপে যায় এবং ওনারকে বলে আপনার এখন নতুন কোনো ডিজাইনার নেওয়া উচিত। ওনার অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে জিউ বলে আমি অনেক দূরে চলে যাব, জানি না সেখান থেকে কখনো ফেরত আসতে পারবো কিনা। তখন ওনার বলে তুমি যদি আমেরিকাতেও চলে যাও আমি সেখানেও তোমার জন্য একটি ব্রাঞ্চ খুলবো। যাই হোক তুমি যাচ্ছ কোথায়? তখন জিউ বলে আমি সোরার বাবার কাছে যাচ্ছি। তো এখানে বুটিক ওনার জানতো যে সোরার বাবা মারা গিয়েছে। তো বুটিক ওনার চিন্তিত হয়ে যায় যে জিউ কি মারা যাবে। সে বলে দেখো তুমি মজা করো না, তুমি এই জায়গা থেকে কোথাও যেতে পারবে না, তুমি কি সত্যি অসুস্থ? বুটিক ওনার এতটা নার্ভাস হওয়ার কারণ জিউ অনেক বছর যাবত তার এখানে কাজ করছে আর সে তাকে কোনো এমপ্লয়ি না বরং তার মেয়ের মতোই দেখে এসেছে। জিউ বেশি দিন বাঁচবে না এটা সে সহ্যই করতে পারে না। সে সেখান থেকে অন্য কোথাও চলে যায় আর জিউ কান্না করে দেয়। এরপর জিউ তার বোন কিমের সঙ্গে দেখা করতে যায়। কিম জিউকে বলে তুমি সোরাকে নিয়ে একদমই চিন্তা করো না, আমরা বিজনেসের জন্য কানাডা সেটেল হয়ে যাচ্ছি, তুমি চাইলে আমরা সোরাকেও সেখানে নিয়ে যাব আর সেখানে পড়ালেখাও অনেক বেশি ভালো। জিউর কাছে এটাই ঠিক মনে হয়। কিন্তু তখনই কিম তাকে জিজ্ঞাসা করে তোমার ইন্স্যুরেন্স তো সোরার নামে তাই না? এটা শুনে জিউ উদাস হয়ে যায়, কেননা এরা তো সোরাকে দেখাশোনা করার জন্য নয় বরং সোরার ইন্স্যুরেন্সের টাকার জন্য তাকে নিতে চায়। আর এটা যখন মামি জানতে পারে তখন সে অনেক বেশি রাগ হয়ে যায় এবং বলে তুমি টাকার জন্য সোরাকে তোমার সঙ্গে নিতে চাচ্ছ, সোরা আমাদের সঙ্গে থাকবে, তোমার টাকা লাগলে আমি তোমাকে টাকা দেবো। পরে সিনে আমরা জিউকে দেখতে পাই সে সোরার ছোটবেলার ছবি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা তাদের সবাইকে একসাথে ডিনার করতে দেখি। লিয়ের ছেলে তার ব্যবহার করা চামচ দিয়ে সোরাকে খাবার দিতে চায়, কিন্তু ব্যবহার করা চামচ হওয়ার কারণে সোরা সেই খাবারটি খেতে অস্বীকার করে। আর এইবার জিউ অনেক রেগে যায় এবং সে সোরাকে অনেক বকা দিতে থাকে। সে তাকে বলে তুমি যদি এমনটাই করতে থাকো তাহলে কি মামি তোমাকে তাদের সঙ্গে রাখবে? তুমি তো কারো সঙ্গে মিলেমিশে থাকতে পারবে না। আজকে তুমি যেটা করলে এর কারণে মামিও তোমার দেখাশোনা করবে না, তোমার খেয়াল কে রাখবে আমাকে বলো তো? সোরা তখন বলে মা আপনি কেমন কথা বলছেন, আপনি তো আমার খেয়াল রাখবেন, আপনি তো আমার সাথে থাকবেন। এটা বলেই সোরা কান্না করে দেয় এবং বলতে থাকে আপনি আমাকে টিভি, সাইকেল, ভিডিও গেম এই সব কিছু দিয়েছেন, যদি আপনি আমার কাছে না থাকেন আমি এগুলো দিয়ে কি করব? আমি কাউকেই চাই না, শুধুমাত্র আপনাকেই চাই, আমি আপনার সাথে থাকতে চাই। আর এখানে জিউ জানতে পেরে যায় হয়তো বা সোরাও জেনে গিয়েছে যে জিউ বেশি দিন বাঁচবে না। সে সোরাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে সোনা আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি সব সময় তোমার সাথেই থাকবো। এরপর রাত্রে আমরা তাদের দুজনকে শুয়ে থাকতে দেখি। সোরা বলে আমি ঘুম থেকে উঠে আপনাকেই দেখতে চাই আর এজন্য আমি আপনার পাশেই ঘুমাবো। সোরা কথা বলে কিন্তু তার মা কোনো রিপ্লাই দেয় না, এজন্য সে ভয় পেয়ে তার মায়ের দিকে ঘোরে। সে বুঝতে পারে তার মা অজ্ঞান হয়ে গিয়েছে আর এজন্য সে দ্রুত তার মামাকে কল দেয় আর এরপরে ঘরে অ্যাম্বুলেন্স আসে। এরপর জিউকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জিউকে দেখতে বুটিক ওনার আসে। সে জিউকে একটি ছবি দেখায়। সে সোরার জন্য যে ওয়েডিং ড্রেসটি ডিজাইন করেছিল বুটিক ওনার সেটি বানিয়েও ফেলেছে। এটা দেখে জিউ অনেক খুশি হয়ে যায় আর কিছু সেকেন্ডের জন্য তখনই সে ছবিগুলো ঘোলা দেখতে পায় আর এরপর সে আবার সেটা নর্মাল দেখে। এদিকে আমরা সোরাকে ব্যালে ক্লাসে দেখতে পাই। সে জানতো তার মা তাকে একবারের জন্য হলেও ব্যালে ডান্স করা অবস্থায় দেখতে চায় আর এজন্য সে খুব মনোযোগ দিয়ে ব্যালে ক্লাস করছিল। এদিকে ডাক্তার বলে ক্যান্সারের কারণে জিউর চোখের নার্ভ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ক্যারাটে মাস্টার দেখতে পায় ব্যালে ক্লাসের কিছু স্টুডেন্টরা বলছিল সোরা বেশ কিছুদিন যাবত কোনো ক্লাস করেনি, যার কারণে সে ঠিকমতো ব্যালে ডান্স করতেও পারছে না, এজন্য টিচার নাকি তাকে স্টেজে পারফর্মও করতে দিবে না। তখনই সোরা মন খারাপ করে বের হয় আর ক্যারাটে মাস্টার তাকে বলে আজকে আমি তোমাকে ঘরে দিয়ে আসবো। আর এরপর সে সোরাকে বাসার সামনে নামিয়ে দেয় এবং বলে অন্যান্য দিন তো তুমি কত কথা বলতে, আজকে তুমি একটাও কথা বলছো না, আর তোমার তো ব্যালে ক্লাসও পছন্দ না, তাহলে তুমি ব্যালে ক্লাস কেন জয়েন করেছো? সোরা বলে আমার তো ভালো লাগে না কিন্তু আমার মায়ের ভালো লাগে আর আমার মা খুব দ্রুতই মারা যাবে, তার শেষ ইচ্ছা সে আমাকে ব্যালে ডান্স করতে দেখবে। তখন ক্যারাটে মাস্টারও ইমোশনাল হয়ে যায় এবং সে সোরাকে বলে আমি তোমাকে হেল্প করব। সোরা পরের দিন স্কুলে যায় আর সে দেখতে পায় সেই মেয়েটি ব্যানানা মিল্ক শেক খাচ্ছিল। তখন সে তার খাওয়া মিল্ক শেকটি নেয় এবং নিজে খেতে শুরু করে আর সে বলে আই এম সরি, আজকে থেকে আমরা সবকিছু শেয়ার করে খাবো, আমি তোমাকে ভিখারি বলেছি এজন্য প্লিজ আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সবার সাথে কথা না বলে অনেক বড় ভুল করেছি, প্লিজ সবাই আমাকে মাফ করে দাও, আর আজকে থেকে আমরা সবাই বন্ধু, তোমরা সবাইকে আমার সঙ্গে আমার মাকে দেখতে যাবে? বাচ্চারাও মেনে যায় আর এরপর সে তাদের সবাইকে নিয়ে হসপিটালে যায়। জিউ তো পুরো হয়রান হয়ে যায় এবং বলতে থাকে বাহ তোরা কত বদলে গিয়েছে। সোরা বলে মা এরা সবাই আমার ফ্রেন্ড, আমি সবার কাছে মাফ চেয়েছি আর এখন থেকে আমরা একসাথে থাকবো আর সবার সাথে আমি খাবারও শেয়ার করে খাবো, এজন্য আপনি প্লিজ চিন্তা করবেন না, আমি একা নই। সোরার কথা ভেবে জিউ খুশিও হয় এবং অনেক গর্ব অনুভব করতে থাকে। এদিকে মাস্টার ব্যালে টিচারের সঙ্গে কথা বলার প্র্যাকটিস করে কিন্তু সে ব্যালে টিচারকে দেখেই কথা বলতে পারে না।
সে নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপর সে সোরার কথা ভেবে ব্যালে টিচারের সঙ্গে কথা বলে এবং সোরার সিচুয়েশনটা বুঝায়। এরপর থেকে ব্যালে টিচারও সোরাকে এক্সট্রা টাইম দিতে শুরু করে, কেননা সোরাকে তার মায়ের জন্য যে কোনো ভাবে স্টেজে পারফর্ম করতে হবে। আর এভাবে সোরা অনেক ভালো পারফর্ম করতে শুরু করে এবং অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশে ভালোভাবে নাচতে শুরু করে। এদিকে জিউর সঙ্গে কিম আবার দেখা করতে আসে। সে জিউর কাছে সরি বলে এবং বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমার মেয়ে তো আমার মেয়েই, আমি খুব ভালোভাবে তার খেয়াল রাখবো। এটা শুনে জিউ অনেক খুশি হয়। এদিকে জিউ তো জানতো না যে সোরা ব্যালে ক্লাসে যাচ্ছিল এবং সে ব্যালে ডান্স শিখছিল। সবাই তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, আর এজন্য বাইরে নিয়ে যাওয়ার কথা বলে সবাই তাকে একটি বড় অডিটোরিয়ামে নিয়ে যায়, যেখানে ব্যালে ডান্স পারফর্ম হচ্ছিল। জিউ অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে তো ঠিক মতো দেখতে পাচ্ছিল না। এজন্য বুটিক ওনার জিউর ড্রেসে একটি সবুজ রঙের ব্যাজ লাগিয়ে দেয়, যাতে করে জিউ তাকে চিনতে পারে। সোরা ডান্স করছিল আর জিউ তাকে দূর থেকে দেখছিল। সে তাকে খুব ঘোলা দেখছিল, কিন্তু তাও সে ব্যাজের কারণে তাকে কোনোভাবে দেখছিল। সে তাকে ভালোভাবে দেখতে না পারলেও এটা অনুভব করতে পারছিল যে তার মেয়ে তার জন্য হলেও ব্যালে ডান্স করছিল, আর এর জন্য জিউ অনেক প্রাউড ফিল করে। এরপর তারা আবারও হসপিটাল চলে আসে আর সোরা জিউর পাশে শুয়ে পড়ে। জিউ বলে, সত্যি তুমি অনেক ভালো ডান্স করেছো। সোরা তার মাকে থ্যাংক ইউ বলে তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, কেননা সে অনেক ক্লান্ত ছিল। তো এদিকে জিউ রেডিও শুনছিল, তখন এই রেডিওতে একটি অ্যানাউন্স হয় যে আমরা সোরা নামের একটি মেয়ের লেটার পেয়েছি, আমরা সেটাকে পড়তে যাচ্ছি। সেই লেটারে লেখা ছিল, মা, সবার প্রথমে আমি আপনার কাছে মাফ চাইছি, কেননা আমি আপনার মন ভেঙেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমি আপনাকে এটা বলেছি যে আপনার হাতের খাবার মজা না, আপনি ভালো রান্না করতে পারেন না, কিন্তু যেমনই হোক আমার এখন আপনার হাতের খাবার অনেক ভালো লাগে। যদি আমি আপনার জায়গায় অসুস্থ হতাম তাহলে বেশি ভালো হতো। প্লিজ মা, যেভাবে হোক আপনি সুস্থ হয়ে যান এবং আমার সঙ্গে খেলা করুন। আমি কখনোই আপনাকে বিরক্ত করব না, আপনার যত কাজ আছে সব আমি করে দিব, ঘর পরিষ্কার রাখবো এবং খাবারও আমি নিজেই বানাবো। আপনি শুধু আমার সাথে থাকেন এবং কোনোদিন আমাকে ছেড়ে যেন না। আই লাভ ইউ মা। এই সব কিছু শুনে জিউ অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে সোরাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সোরা ঘুম থেকে ওঠে এবং তার মাকে বলতে থাকে, মা, আজকে আমি স্কুলে যাব না এবং আপনার সাথেই থাকবো। এটা বলে সে তার মায়ের চোখ খুলতে বলে, কিন্তু আজকে তার মা চোখ খোলে না। সে উঠে গাছে পানি দিচ্ছিল এবং কান্না করছিল। সে বুঝতে পারে যে তার মা আর নেই। সে সেই দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। এরপর কিছু ডাক্তার ভেতরে যাওয়ার জন্য আসলে সোরা তাদেরকে ভেতরে যেতে দেয় না। সে বলে, রাত্রে মা আমার সঙ্গে অনেক কথা বলেছে, আমার সঙ্গে খেলা করেছে, এই জন্য মা অনেক ক্লান্ত, আর এই জন্য সে ঘুমিয়ে আছে, প্লিজ তোমরা তাকে ডিস্টার্ব করো না। ডাক্তার বলে, সোনা, আমাদেরকে চেক করতে দাও, প্লিজ আমাদের রাস্তা থেকে সরে যাও। সোরা মানে না, সে বলে যে সে অনেক ক্লান্ত, প্লিজ তাকে ঘুমাতে দাও। কিন্তু ডাক্তাররা ভেতরে চলে যায় আর সোরা চিৎকার করে কান্না করতে শুরু করে, তোমরা প্লিজ আমার মাকে নিয়ে যেও না। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বেচারি তো এই জিনিসটা একসেপ্টই করতে পারছিল না। এরপর বেশ কিছুদিন চলে যায়। সোরা আবার স্কুলে যায়। ছুটির সময় আবার বৃষ্টি শুরু হয়। সবাই চলে গেলেও সোরা একটি সাইডে দাঁড়িয়ে থাকে। সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, মা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। আজকে সে ছাতা নিয়ে এসেছে আর সে ছাতা খুলে বাসার দিকে যেতে শুরু করে। আর এভাবেই অনেক বছর চলে যায়। সোরা অনেক বড় হয়ে যায় এবং তার বিয়ের সময় চলে আসে। আর সে সেই বুটিক শপে যায় তার বিয়ের ড্রেস কেনার জন্য, যেখানে তার মা কাজ করত। সেখানে একটি ওয়েডিং ড্রেস ছিল, যেটার মধ্যে লেখা ছিল, এই ড্রেসটি শুধুমাত্র সোরার জন্য। এটা সেই ড্রেসটা ছিল যেটা জিউ তার মেয়ের জন্য ডিজাইন করেছিল, আর এটাকে আজ পর্যন্ত বুটিক ওনার যত্ন করে রেখেছে। সোরা সেই জামাটি পরেই বিয়ে করে আর সে অনেক খুশিও থাকে। আর এখানেই ওয়েডিং ড্রেস মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটি লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যেহেতু নতুন চ্যানেল। তো যাই হোক, আমি ফাত আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ।